সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থী 2021 এদের উদ্দেশ্যে ক্লাস পরিচালনা করছি। বাংলা দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ থেকে আলোচনা করব। তাহলে আসো যে আমরা জানি সেখানে কি আছে। সেখানে আছে হচ্ছে সন্ধি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। সন্ধি মানে কি তোমরা কি জানো? গুড। সন্ধি মানে হচ্ছে মিলন। সেটা কিসের মিলন? বর্ণ বা ধ্বনির মিলন। তাহলে আমরা এখন জানি যে সন্ধি কি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি দ্রুত উচ্চারণের ফলে সম্পূর্ণ বা আংশিকভাবে মিলিত হয় বা কিংবা একটি লোপ পায় অথবা একটির প্রভাবে আরেকটা পরিবর্তন হয়। এইরূপে মিলিত, পরিবর্তন এবং লোপ পাওয়াকে বলে সন্ধি। যেমন আশাতীত। আশা সন্ধি বিচ্ছেদটা কি? আশা যোগ অতীত। এখানে দেখো এই আ আর অ এই দুটো মিলে হয়েছে আকার। এই আশা এখানে এটা উঠেছে আকার হয়ে গেল আশাতীত। এখন আমরা দেখব যে সন্ধির উদ্দেশ্য কি। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। সন্ধির উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা, 2 নাম্বার ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এখানে দেখো যেমন আশা যোগ অতীত। আশা অতীত, আশা ও অতীত উচ্চারণে যেভাবে আমরা সহজ আয়াসের প্রয়োজন হয় সেভাবে কিন্তু এটা হয় না। আমরা যদি একসঙ্গে বলি আশাতীত তাহলে খুব সহজেই সেটা উচ্চারণ করা সুবিধা হয়। তদ্রূপ আবার হিমালয়, হিম আলয়, এটা শুনতে যেমন যতটা শ্রুতিমধুর না হয়, কিন্তু হিমালয় একসঙ্গে বললে আরও একটু বেশি সুন্দর হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনিগত মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। এখন আমরা দেখব, তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, সন্ধির প্রকারভেদ। সন্ধি 2 প্রকার। 1 খাঁটি বাংলা সন্ধি, 2 তৎসম সন্ধি। খাঁটি বাংলা সন্ধি আবার 2 রকম, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। এখন আমরা জানি যে স্বর সন্ধি কি, তাই না? এখন প্রশ্ন আছে স্বর সন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে। সেখানে দেখো এই উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে এটা স্বর, স্বরেয়া এবং স্বরেয়া, এই দুইটা মিলনে সন্ধিটা হয়েছে কি? আশাতীত। এই মিলনকে বলা হয় স্বর সন্ধি। তদ্রূপ ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় সেটাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন কাঁচা কলা, কাঁচা কলা, কাঁচকলা, এটা কি? কাঁচা যোগ কলা। দেখো এখানে কি? কাঁচা, এখানে আ, তার সাথে কি? ব্যঞ্জন বর্ণ ক। তাহলে আমরা কি বলেছিলাম যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন দেখো তৎসম সন্ধি। তৎসম সন্ধি আবার 3 রকম, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিশুদ্ধ সন্ধি। স্বর সন্ধি কাকে বলে? স্বর সন্ধি আগে আমরা বলেছি যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বর সন্ধি। এখন ব্যঞ্জন সন্ধি আবার 3 প্রকার। সেটা কি? 1 ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনির সাথে একভাবে হয়, আরটা স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সাথে আরেকটা হয়, আরটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, এইভাবে হয়। এখন আমরা দেখি যে সন্ধির স্বর সন্ধির কিছু নিয়ম। তোমাদের বইতে পেজ নাম্বার 35 পৃষ্ঠায় দেখো, এখানে একটা নিয়ম আছে যে অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়, আকার পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণে যুক্ত হয়। সেটা কেমন?
যেমন নরাধম, এখানে কি নর যোগ অধম। এখানে দেখো, এখানে সূত্রটা কি হয়েছে, এখানে সূত্রটা হচ্ছে অ যোগ অ সমান সমান আ। কেমন, এই দেখো এখানে কি নর, এখানে কি আসছে, এখানে অ আসছে, আর তারপর আছে কি এটাও অ, তাহলে অ যোগ আ মিলে, অ মিলে কি হয়েছে আ, অর্থ আকার। তাহলে এখানে দেখো এইটা পূর্ব বর্ণের সঙ্গে সেই আকারটা যোগ হয়ে কি হয়েছে নরাধম। তারপরে দেখো 36 পৃষ্ঠা, অকার কিংবা আকারে পরে ইকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। একার পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন শুভেচ্ছা, শুভেচ্ছা, এখানে দেখো শুভেচ্ছা শুভ, এখানে কি আসছে অ, তারপরে যোগ কি ই, এই দুটো মিলে কি হয়েছে এ। সেই একার কি হবে পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে, সেখানে কি হয়ে গেছে এই পূর্ববর্তী ব্যঞ্জন হচ্ছে ভ, তার সাথে যুক্ত হয়ে একার হয়েছে, তার হলো কি শুভেচ্ছা। এরকম তোমাদের বইয়ে আরো অনেক নিয়ম আছে, তোমরা নিজেরা নিজেরা এইভাবে বিশ্লেষণ করবে, তাহলে তোমরা সহজে এগুলো আত্মস্থ করতে পারবে। তারপরে পেজ নাম্বার তোমরা 38 পৃষ্ঠায় দেখো, এখানে 14 নাম্বার একটা নিয়ম আছে। এখানে বলছে যে কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলো এমনি এমনি হয়, সেগুলোকে বলা হয় নিপাত নিষিদ্ধ। সেটা এখানে যে 38 পৃষ্ঠায় যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে স্বরবর্ণের নিপাত নিষিদ্ধ সন্ধি, যেমন কুলোটা, গবাক্ষ, পৌর, অন্যান্য, মাতন্ত্র, শুদ্ধোধন। তোমরা এগুলো ভালো করে শিখবে। এখন আমরা দেখব যে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি আমি আগেই তোমাদের বলছিলাম যে ব্যঞ্জন সন্ধি হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। এই যে স্বরধ্বনি যোগ স্বরবর্ণ ব্যঞ্জন ধ্বনি, আর স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা দেখি যে সেগুলো কি। দেখো তোমাদের পেজ নাম্বার 39 পৃষ্ঠা একটা দেখো, একটা নিয়ম আছে ওখানে। 1 নম্বর নিয়মটা হচ্ছে ক, চ, ট, ত পর পরে যদি স্বরধ্বনি থাকে সেগুলো চেঞ্জ হয়ে কি হয় গ, জ, ড, দ, র, ব হয়, এবং সেই অক্ষরগুলো পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন সেটা এখানে দেখায় তোমাদের একটা, দেখুন যেমন ক যোগ অ সমান সমান কি গ, দিক, দিক যোগ অন্ত, দিগন্ত সমান দিগন্ত, দিগন্ত। এখানে দেখো, এখানে দিক, এখানে কি আছে ক যোগ অ, এই যে ক যোগ অ মিললে ওটা কি হয়ে গেল গ, যেটা এই যে এখানে বলছে কি যে পরবর্তী স্বরধ্বনিটি, এই স্বরধ্বনিটা আগের অক্ষরে যে সেটা কি হয়ে গেল গ। এরপরে 2 নাম্বারটা হচ্ছে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি সাথে যেটা, সেটা কি সেটা দেখো, এটা একটা নিয়ম যে স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত হয়। যেমন অ যোগ ছ সমান সমান চয় ছয়। এখানে দেখো আ যোগ ছ সমান চয় ছয়, এখানে হচ্ছে কথা যোগ ছলে সমান সমান কথা ছলে, তা ছলে, কথা ছলে। এখানে দেখো এখানে কি আসছে আ, তারপর আছে কি ছ, এই আর পরে ছ থাকলে দুটো মিলে চয় ছয় হয়। এখানে দেখো চয় ছয়, সেটা কি হবে, সেটা
দুইবার উচ্চারিত হয়। দেখো এই যে কথা ছলে দুইবার উচ্চারিত হয়েছে। এরকম তোমাদের বইতে আরও কতগুলো নিয়ম আছে, তোমরা এগুলো আমার মতো করে তোমরা বিশ্লেষণ করলে সহজেই তোমরা সেগুলো আত্মস্থ করতে পারবে। এখন তোমাদের বইতে পেজ নাম্বার 42 পৃষ্ঠায় দেখো, এখানে 9 নম্বরে একটা নিয়ম আছে, সেখানে কি বলা হয়েছে, বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি। আমরা এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো নিয়ম অনুসারে হয়েছে, কিন্তু এখানে হচ্ছে বিশেষ, এটা ওরকম কোনো নিয়ম নাই, নিজের ভাবে একটা বিশেষভাবে এগুলো তৈরি করছে। সেটা কি, সেখানে কিছুগুলো শব্দ আছে, যেমন উত্থান, সংস্কার, উত্থাপন, পরিষ্কার, সংস্কৃত, এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন ধ্বনি। আর 10 নম্বর হচ্ছে কতগুলো ব্যঞ্জন ধ্বনির আবার নিপাতনের সিদ্ধ সন্ধি আছে। তোমাদের আমি আগেই বলেছিলাম যে নিপাতনের সিদ্ধ সন্ধি কি, মানে যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। সেই ব্যঞ্জন ধ্বনির নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো কি কি, যেমন বনস্পতি, 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 তারপরে একাদশ, একাদশ। এখানে আরও কিছু শব্দ আছে, যেমন আশ্চর্য, বৃহস্পতি, মনীষা, ষোড়শ, গোষ্পদ, হ্যাঁ, পরস্পর। তোমরা এগুলো ভালো করে শিখবে, সমস্ত কিছু শিখবে, এই নিয়মগুলো আমার মতো করে করবে, আর এগুলো আর একটু ভালো করে শিখবে। এখন দেখো তোমাদের বোর্ডে আমি আর একটা বলছিলাম যে সন্ধির তৎসম সন্ধি 3 রকম, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিশুদ্ধগড় সন্ধি। বিশুদ্ধগড় সন্ধি আবার 2 রকম, একটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে স্বজাত। বিশুদ্ধগড় সন্ধি কোনটা, সাধারণত বিশুদ্ধগড়ের সাথে যখন স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় সেটাকে বলে বিশুদ্ধগড় সন্ধি। আর রজাতের মধ্যে দেখো অন্তর ইজ গ্রেটার দেন অন্ত, তারপরে কিন্তু বিশুদ্ধগড় আছে। বিশুদ্ধগড় সন্ধির বিশ্লেষণে ওখানে বিশুদ্ধগড় ব্যবহার করতে হবে। তারপরে স্বজাতে যেমন নমস ইজ গ্রেটার দেন নম, নমর পরে বিশুদ্ধগড় আছে। এরপর আবার এই বিশুদ্ধগড় সন্ধি 2 ভাবে সাধিত হয়, একটা হচ্ছে বিশুদ্ধগড় যোগ স্বর। বিশুদ্ধগড় সন্ধি 2 ভাবে সাধিত হয়, একটা হচ্ছে বিশুদ্ধগড় যোগ স্বর, 1 বিশুদ্ধগড় যোগ স্বর, 2 বিসর্গ যোগ ব্যঞ্জন। দেখো বিশুদ্ধগড় যোগ স্বর, সেখানে দেখো এটা বিশ্লেষণ করতে গেলে একটা উদাহরণ আমি দেই তোমাদের। বিশুদ্ধগড় যোগ স্বরের এটার উদাহরণটা এরকম, যেমন অ যোগ বিশুদ্ধগড় যোগ অ, এই 3টা মিলে বিশুদ্ধগড় সন্ধি হয়। যেমন তত্ত্বধিক, তত্ত্ব বিশুদ্ধগড় যোগ অধিক সমান সমান তত্ত্বধিক। আমরা দেখো এর আগে কিন্তু বিশ্লেষণ করছিলাম এগুলো, দেখো এখানে কিন্তু আমাদের কোনো বিশুদ্ধগড় চিহ্ন নাই, কিন্তু বিশুদ্ধগড় সন্ধি যেটা সেটা তোমাকে বিশুদ্ধগড় দিতেই হবে, বিশ্লেষণের সময় ভাঙার সময় তোমাকে বিশুদ্ধগড় দিতে হবে। তারপরে স্বর বিশুদ্ধগড় যোগ ব্যঞ্জন, সেখানে কি হয়, বিশুদ্ধগড়, সেখানে যেমন বিশুদ্ধগড় যোগ ব্যঞ্জনের উদাহরণটা হচ্ছে অন্ত বিশুদ্ধগড় যোগ গত সমান সমান অন্তর্গত, অন্তর্গত। এরকম আছে অহরহ, অহ বিশুদ্ধগড় যোগ অহ, অহ বিশুদ্ধগড় অহ, অহ 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 সমান অহ রহ। দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আছে অহ রহ, কিন্তু আমরা এটাকে ভাঙলে কি হলো, অহ বিশুদ্ধগড় যোগ অহ। এটা কিন্তু আমাদের সাধারণ এসে দেয় কি যে রহ আসে, কিন্তু না, সেটা হচ্ছে অহ বিশুদ্ধগড় অহ, অহ রহ। এরপরে তোমরা তোমাদের বইয়ের 43 পৃষ্ঠায় বের করো, এখানে দেখো 6 নম্বরে একটা নিয়ম আছে, সেখানে বলছে যে কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিশুদ্ধগড়
লোপ পায় না। লোপ পায় না কি মানে সেটা বাদ হয় না। যেমন কিছু কিছু সন্ধি আছে সেটা বিসর্গ সন্ধি আছে, সেখানে বিসর্গটা মূল শব্দেও থাকে, আবার বিশ্লেষণ ভাঙলেও সেখানে একই থাকে। যেমন প্রাত বিসর্গর কাল, প্রাতকাল থাকে, এটাকে ভাঙলে কি হবে? প্রাত বিসর্গর কাল। দেখো এটা মূল শব্দও ছিল যেটা, ভাঙলেও একই। এরকম আরো শব্দ আছে যেমন মনোকষ্ট, মনোকষ্ট। দেখো মূল শব্দ আছে, মূল শব্দ যেটা আছে ভাঙলেও একই। তদ্রূপ শিরোপীড়া, এগুলো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিসর্গর লোপ পায় না, অর্থাৎ বাদ যায় না। এরপরে তোমাদের বইয়ের ওই 43 পৃষ্ঠার আরেকটা লাস্টের যেটা আছে, দেখো এখানে আছে যে কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ। এগুলো হচ্ছে বিশেষ, আমরা এর আগে আমি বিশেষ বলছিলাম কোথায়? ব্যঞ্জন সন্ধিতে বলেছিলাম যে কতগুলো সন্ধি বিশেষ নিয়মে হয়। এখন আবার দেখছি কি যে বিসর্গ সন্ধিতেও কতগুলো সন্ধি বিশেষ নিয়ম হয়। সেগুলো কি? যেমন বাচস্পতি, বাচস্পতি, এগুলো কিন্তু কোনো নিয়মে না, এটা বিশেষ। বাচস্পতি, ভাস্কর, অহ যোগ অহর্নিশ, অহ যোগ নিশা। তারপরে আমি আগেই দেখাইছিলাম যে অহরহ, অহ যোগ অহ। আশা করি তোমরা সবাই আমার সন্ধি বিচ্ছেদটা বুঝতে পেরেছো। আর বাকি নিয়মগুলো আমি যেটা তোমাদের উপদেশ দেবো, আমি যেভাবে বললাম সবগুলো তো এখন এখানে বিশ্লেষণ করে দেখানো সম্ভব না। তোমরা ওইভাবে ওই সূত্রটা দেখে দেখে নিজেরা বাসায় চেষ্টা করবে। তারপরে যখন সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবে। আর এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।